হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। রাইমাকে ছেড়ে দিবেন? কি কি মনে করেন আপনারা আমাকে? আর এই যে আমার দোস্ত, আমার কলিজার টুকরা, সে কি বলল? স্বামী ত্যাগ করবে আমার জন্য। আমি কত অভাগী, সবাই শুধু দান করতে চায়। বাইরে থেকে অতসী চিৎকার শুনে সায়ান দ্রুত ক্যাবিনে প্রবেশ করে। অতসীকে পাগলের মতো প্রলাপ করতে দেখে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। দিহান চুপচাপ তাকিয়ে আছে ওদের দিকে। সবাই হয়তো ভেবেছিল অতসী শান্ত হবে, কিন্তু অতসী আরো রেগে যায়। সায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। না জানি এত শক্তি কোথায় পাচ্ছে আসছে। আপনি আমাকে স্পর্শ করবেন না মিস্টার মাহমুদ। আপনার জন্য আজ আমার এই অবস্থা। আপনি কেন এসেছেন আমার জীবনে? আমি তো ভালোই ছিলাম, যেমন ছিলাম। রাতে অন্তত শান্তির শ্বাস নিতে পারতাম। কিন্তু যখন আপনি এলেন, সময় বদলে দিয়েছেন, সব বদলে দিয়েছেন। আমার সব শেষ, সব। কি মনে করেছেন কি আমার কোনো আত্মসম্মান বোধ নেই? কিছু বলি না, চুপচাপ থাকি, তাই আমার কোনো অনুভূতি নেই? যখন যার যেমন ইচ্ছা ব্যবহার করবেন। কেন আমাকে মানুষ বলে মনে হয় না? আমি আপনাকে কোনো দিন মাফ করব না, কোনো দিন না। আপনাদের কাউকে কোনো দিন মাফ করব না। মানুষের সবকিছুই ছোট ছোট, জীবন ছোট, ভালোবাসাবাসির দিন ছোট, শুধু দুঃখের দিন কাল দীর্ঘ। হুমায়ুন আহমেদের এই কথাটা হয়তো সত্যি। অথচের জন্য সুখের সময়কালগুলো খুব ছোট ছিল। সবেমাত্র সুখের গণ্ডিতে পা রেখেছিল। সুখ হয়তো ধরাছোঁয়ার বাহিরে। পাগলের প্রলাপ করে অতসী একসময় নিস্তেজ হয়ে পড়েছে। সায়ান বা দিহান কেউ তোলেনি। ইফাত দুহাতে আঁকড়ে তুলে কাউচে শুয়ে দিয়েছে। ব্লাড প্রেশার একদম লো। এত কম ব্লাড প্রেশারের জন্য মানুষের বেশ ক্ষতি, এমনকি অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। রাইমা ঠাই বসে আছে অতসীর পাশে। অতসীর মাথা কোলে নিয়ে বসে আছে অতসীর মা। বাবা, তুমি তো ডক্টর, এমন কিছু দাও আমার মেয়েকে যেন ও মরে যায়। ওর মতো মেয়ে বেঁচে থেকে কি করবে? আজ সত্যি মনে হচ্ছে ওর বাবা ঠিক বলে, ও আসলেই কুফা, না হলে অভাগীর কপাল যেদিকে যায় পুড়তে পুড়তে কেন যায়। তোমরা ওকে মেরে ফেলো। আমি তো মা, সহ্য করতে পারবো না। আমি নামাজে বসবো বাবা। আল্লাহর কাছে এই প্রথম আমি আমার মেয়ের মৃত্যু চাইবো, তোমাদের সুখের জন্য। শুনেছি মা বাবা আল্লাহর দরবারে সন্তানের জন্য যাচ্ছে, মুখ ফুটে বলে আল্লাহ তাআলার ফেরেশতা, নাকি সাথে সাথে আমিন বলে। এতদিন ওর বাবা চাইতো, আজ মা হয়ে আমিও চাইছি। ওকে মেরে ফেলো। বেঁচে থাকলে শুধু অবহেলায় পড়ে থাকবে। কথাগুলো শেষ করে অতসীর মা দ্রুত উঠে চলে যায়। অতসীর মাথা ওর মায়ের কোলে ছিল। উঠে যাওয়াতে অতসী কাউচের থেকে কিছুটা নিচে পড়ে যাচ্ছিল। রাইমা আগে দিহান হাত পাতে। দিহানের হাতে অতসীর মাথা এলিয়ে আছে। চুলগুলো পুরো মুখে ছড়িয়ে পড়েছে। এক হাতে অতসীর চুলগুলো সরিয়ে দিচ্ছিল দিহান। অতসীর চেহারা পরিবর্তন বেশ স্পষ্টত। চোখ মুখ বেশ শুকনো। চোখের কার্নিশে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ার অপেক্ষায়। কি এমন হতো কিছুদিন অপেক্ষা করলে? হ্যাঁ, অতসীর কান্নামুখ কখনো দিহানের পছন্দ ছিল না। সে বার যখন অনামিকা সায়ানের বিয়ের জন্য গিয়েছিল গ্রামে, তখন অতসীর বাবা ওকে বাড়ি ভর্তি মানুষের সামনে বকেছিল, বাড়ি থেকে চলে যেতে বলেছিল। তখন অতসী চুপচাপ দাঁড়িয়ে অসহায়ভাবে তাকিয়েছিল পুকুরের পানির দিকে। বিকেলে যখন অনামিকার গায়ে হলুদ শুরু হলো, অতসীর বাবা সবার সামনে অতসীকে ডেকে বলেছিল রীতিনীতি শেষ না হওয়া অব্দি অতসী যেন বাড়িতে না আসে। টকটকে লাল পাড়ের হলুদ শাড়ি পরে অতসী হয়তো এসেছিল সবার মতো হলুদে থাকতে, কিন্তু ওই যে ওর বাবা তো মানে অতসী গোফা, শুভ কাজে থাকতে নেই। অতসী সে বিকেলে পুরোটা গ্রামের দিঘির পাশে বসেছিল। অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যাবেলা। মেয়েটার তো আবার তেনাদের ভয়ে গুটিসুটি মেরে বসে থাকা অতসীকে দেখে প্রথমবার প্রেমে পড়েছিল দিহান। শুনেছি করুণা থেকে ভালোবাসা জন্মায়, হয়তো অতসীর প্রতি দিহানের করুণা ছিল। এখানে কি করছেন? অতসী একবার দিহানের দিকে তাকিয়ে আবার পানির দিকে তাকালো। দিহান অতসীর পাশে বসে ওর দৃষ্টি অনুসরণ করে বলল, বাহ, মানতেই হবে, আপনি তো খুব সাহসী মেয়ে। না হলে এই ভর সন্ধ্যাবেলা কেউ এভাবে দিঘির পাশে বসে থাকে? চলেন বোন। অতসী তবুও চুপ। বাড়ি গেলে কথা শুদ্ধ হবে। আর কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ হলেই মা ডাকতে আসবে। কি হলো, চলুন। আপনার বোনের গায়ে হলুদ আর আপনি? আমাকে বাড়ির কোনো শুভ কাজে থাকতে নিষেধ আছে। কেন? আমার জন্মের সময় আমার ফুপু মারা যায়। তাছাড়া আমি কোনো কাজে থাকলে সে কাজ ঠিকঠাক হয় না। কি সব কুসংস্কার। আচ্ছা, তবে অন্য কোথাও গিয়ে বসুন, যদি ভূতি নিয়ে যায়।
অতসী এবার শব্দ করে কান্না করে দিল। দু হাতে শাড়ির আঁচল শক্ত করে আঁকড়ে ধরে বলল, আমার যাওয়ার কোনো জায়গা নেই, থাকলে আমি অনেক আগেই চলে যেতাম। বিশ্বাস করুন, আমি সত্যিই থাকতাম না। আমার তেনাদের বড্ড ভয় করে, যদি আমাকে মেরে পানিতে ফেলে রেখেও যায় আমার লাশ কেউ পাবে না। আর এখন বাড়ি ফিরে গেলে আপুর অনুষ্ঠানে কিছু হলে আবার প্রমাণ হবে আমি কুফা। দিহানের প্রচন্ড খারাপ লাগছিল, কিন্তু কিচ্ছু করেনি। অতসীর পাশে বসে চুপচাপ দেখছিল শুধু। প্রায় ঘন্টাখানেক পর অতসীর ডাক পড়লো বাড়ি ফিরে যেতে। অতসী উঠে দাঁড়াতেই দিহানের পায়ের নিচে থাকা শাড়ির আঁচড়ে এক কোণা টান পড়লো। হুড়মুড়িয়ে দিঘির পানিতে পড়ে যাচ্ছিল। দিহান এক হাতে অতসীকে টেনে ধরে। অভয় দিয়ে দিহান বলল, ভয় পাবেন না মাই লেডি, আমি তো আছি। বিশ্বাস করে দেখুন, আমি আপনার হাত ছাড়বো না। কারো ধাক্কায় দিহান অতীত থেকে বাস্তবে ফিরে আসে। ধাক্কাটার কেউ নয়, শায়ান দিয়েছে। দিহানকে সরিয়ে শায়ান অতসীকে কোলে তুলে নেয়, পা বাড়ায় দরজার দিকে। দিহান বাধা দিয়ে জিজ্ঞেস করে, শায়ান, এই অবস্থায় কোথায় নিয়ে যাচ্ছিস? বাসায়। এখনো ট্রিটমেন্ট প্রয়োজন। ও এতটা অসুস্থ না যে হসপিটালাইজড করতে হবে। লিভ হার শায়ান, লিভ মাই লেডি। নো, শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড ডোন্ট ইউ ডেয়ার টু টাচ হার। দিহান এর পর্যায়ে বেশ রেগে যায়, বলতে থাকে, কয় বউ লাগে তোর? হ্যাঁ, আজকে তোর ওয়াইফ। যেদিন মেরেছিস সেদিন অত্যাচারের সময় মনে ছিল না? আজকে হঠাৎ তোর ওয়াইফ হয়ে গেল। আজ যদি বলি তোর জন্য লেডির এই অবস্থা, তুই কেন সব শেষ করে দিলি? আমার সাথে কি ভালো ছিল না? ছিল তো। আমরা বিয়ে করে নিতাম, ওকে নেওয়ার ব্যবস্থা করে ফেলেছিলাম, কিন্তু ফিরে আসার আগেই তুই সব শেষ করে দিয়েছিস। দিহানের দিকে তাকিয়ে শায়ান খুব শান্ত ভঙ্গিতে উত্তর দিল, আমার বুকে অতসীকে দেখে তোর যেমন কষ্ট হয়, ঠিক তেমন তোর পাশে অতসীকে দেখেও আমার কষ্ট হতো। অতসীকে তুই যখন লেডি বলে ডাকতি তখন মনে হতো আমি তোর ঠোঁট কেটে ফেলি। তোর শার্টে যখন অতসীর চোখের কাজল লেগে থাকতো আমার কি ইচ্ছে হতো জানিস? তোর হৃৎপিণ্ড বরাবর ছুরি দিয়ে আঘাত করি। তোর জন্য অতসীর হাসি অপেক্ষা সব আমাকে হিংস্র করে তুলতো, কারণ অতসী শুধু আমার। এই যে ওর দুহাত, এই দুহাত শুধু আমাকে জড়িয়ে ধরার জন্য। এই চোখের কাজল, ঠোঁটের লিপস্টিক, শাড়ির আঁচল সব শুধু আমার জন্য। অথচ তুই কি করতি? তুই আমার সামনে অতসীর আঁচলে মুখ মুছে নিতি। এসব বড্ড লাগতো, পুড়িয়ে শেষ করে দিচ্ছিল আমায়। তাই তো শায়ান, তুই কি পাগল হয়ে গেছিস? তোর চিকিৎসা প্রয়োজন। ইফাত, ওকে মনোবিজ্ঞানের সাথে যোগাযোগ করতে বল। আমাকে যেতে দে দিহান, অতসীর রেস্ট প্রয়োজন। এত যখন অচ্ছিকে ভালোবাসিস, তাহলে অনামিকাকে বিয়ে কেন করেছিলি? নাকি বিয়ের পর? তুই ভালোবাসার 5 মাস 17 দিন 23 ঘন্টা আগে থেকে আমি অতসীকে ভালোবাসি। তাহলে কেন এত কষ্ট দিচ্ছিস? জানিস না ভালোবাসাকে মুক্ত রাখতে হয়? আমার ভালোবাসা আমাতেই আবদ্ধ থাকবে। অতসীকে বিয়ে আমি প্রতিশোধ নিতে করেছিলাম। যে মেয়ে আমাকে বিয়ে করবে না বলে আমার মাকে অপমান করেছিল, সেই মেয়ে কিভাবে আমার বন্ধুর প্রেমে পড়ল? আমাকে ভালোবাসতে আমি ওকে বাধ্য করেছি। আশা করছি উত্তর পেয়ে গেছিস। পেছন থেকে অতসীর মা নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমার বাড়ি থেকে অতসীর জন্য বিয়ের প্রস্তাব আসেনি। এমনকি অতসী তোমার মাকে অপমান করেনি, করেছিল তোমার প্রথম স্ত্রী অনামিকা। কিছুক্ষণ আগে একজন নার্স এসে রাইমার রিপোর্ট দিয়ে গিয়েছে। রিপোর্ট নেগেটিভ, নর্মাল ফুড পয়জনিং। শুধু শুধু দিহান তো চিন্তা করছিল, হয়তো মনের কোণে এখন আসার প্রদীপ ক্ষীণ আলো দিয়ে যাচ্ছে। অথচ ভেবে তাই হয়তো বাবা হওয়ার সুখের খবর থেকেও নিজেকে বঞ্চিত রাখতে চাইছে। খুব সাবধানে হাতে চুরি সহ বালাজোড়া খুলে নিল রাইমা, আর ড্রেসিং করছে ইফাত। অতসীর মা চুপচাপ বসে আছে। মেয়ের জীবনে থেকে অতীত বড় নয়, হ্যাঁ আজ সে বলবে, কিন্তু অতসীর ট্রিটমেন্ট বেশি প্রয়োজন ছিল। শায়ানের বুকে মাথা এলিয়ে আছে অতসী। জ্ঞান ফিরেছে, কিন্তু শায়ান ছাড়েনি। অদ্ভুত, দুই বন্ধুর কাছে এই মেয়েটা যেন একটা পুতুল মাত্র। দেহান অতসীকে শায়ানের কাছে থাকতে দিতে নারাজ, অথচ শায়ানের অধিকারের কাছে দেহান নিরুপায়। জ্ঞান ফিরে শায়ান অতসীর সামনে জুসের গ্লাস এগিয়ে দিলে দেহান বাধা দিয়ে বলে, লেডি কখনো জুস খায় না, শি জাস্ট হেট ইট। স্প্রে বলিস আর এটা জানিস না? কথা শেষ করে দেহান অতসীর দিকে ডাবের পানি এগিয়ে দেয়। এ পর্যায়ে শায়ান বলে, তুই কেমন প্রেমিক পুরুষ! প্রাক্তন প্রেমিকা ডাবের পানি খায় না, তুই এটাও জানিস না? ইফাদের মনে হচ্ছে দুই শালার মাথা ফাটিয়ে দিতে শুরু করেছেটা কি? ন্যাকামা হচ্ছে। রাইমার দিকে তাকালো ইফাত। মেয়েটার মনে না জানি কি চলছে, অদ্ভুত। রাইমা হাসে। এই কেমন মেয়ে রে বাবা? স্বামী অন্য মেয়ের জন্য এতটা আবেগী, অথচ এই মেয়ে মজা নিচ্ছে। সব কয়টা পাগল। এদের মাঝে আমি থাকলে আমিও পাগল হয়ে যাব।
এসব মনে মনে ভাবছিল ইফাত। হাতের গ্লাস এগিয়ে দিল অতসীর দিকে। অতসী 3 শ্বাসে পুরো 1 গ্লাস গ্লুকোজ মেশানো পানি খেয়ে নিল। অতসী একটু সুস্থ, সায়ানের বুকের সাথে লেগে আছে একদম। সায়ানের পাশে বসেছে রাইমা, অপর পাশে দিহান বসেছে, সাথে ইফাত। অতসীর মা আলাদা বসেছে। কিছুটা শ্বাস নিয়ে অতসীর মা বলা শুরু করলো। বছর দেড়েক আগের কথা, অনামিকা অতসীকে নিয়ে আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম। একদিন বিকেলবেলা এক ভদ্রমহিলা আসে, সম্পর্কে আমার চাচাতো বোনের ননদ। বেশ মার্জিত ভাষায় কথা বলেছিলেন, পোশাক, ব্যবহার, আচরণ সব অমায়িক। উনি ওনার ছেলের জন্য আমার মেয়েকে দেখতে এসেছেন। প্রথমে অতসী মনে করলো, পরে উনি বলেন আমার বড় মেয়ে অনামিকার জন্য এসেছে। সবাই তো ওদের দু বোন বলেই জানে। অনামিকাকে দেখে বেশ পছন্দ হয়। ছেলে কি করে জিজ্ঞেস করলে উনি বলেছিলেন, হালাল পথে যা ইনকাম হয় আর কি, ছোট একটা বিজনেস আছে, বাবা ছেলে মিলে তাই দেখাশোনা করে। ছেলে সন্তান একটাই আমার, আমাদের যা আছে সব ওর। কিছুক্ষণ পর অনামিকা বেশ তেতে ওঠে, কারণ ছোট ব্যবসায়ী হয়ে অনামিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস হয় কি করে? অনামিকা রূপে রূপবতী, গুণে গুণবতী, অবশ্যই অনেক ভালো ফ্যামিলি পাওয়ার যোগ্যতা রাখে। সাহস কি করে হয় ওই মহিলার এসব বলার? এমন অনেক কটু কথা সেদিন অনামিকা ভদ্র মহিলাকে শুনিয়েছিল। ভদ্র মহিলা চুপচাপ শুনে শুধু উত্তর দিয়েছিল, তুমি একবার আমার ছেলের সাথে যোগাযোগ করে দেখো। অনামিকা কোনো কথা না বলে দ্রুত পা চালিয়ে চলে যায়। ভদ্রমহিলা এক ঘর মানুষের সামনে অপমানিত হয়। হয়তো উনি সেদিন মনে প্রচন্ড আঘাত নিয়ে বেরিয়েছিল। এটুকু বলে থামলো অতসীর মা। অতসী সায়ানের বুকে মাথা রেখে শুনছিল সব। হঠাৎ মনে হচ্ছে মিস্টার মাহমুদের হৃদস্পন্দন অনেকটা বেড়ে গেছে, ঘাড়ে প্রচন্ড ব্যথা হচ্ছে, সাথে মাথা ফেটে যাচ্ছে। আমার অনুভূতি হওয়া সত্ত্বেও সায়ানের হাতে আলতোভাবে হাত রাখলো অতসী। সায়ান নিজের মধ্যে ডুবেছিল। অতসীর স্পর্শকে নিজেকে সামনে নিল। অতসীর দুহাত নিজের হাতে বদ্ধ করে জিজ্ঞেস করলো, এটা কি করে সম্ভব? মাকে তো আমি অতসীকে দেখিয়েছিলাম। ইফাত সেদিন আমার সাথে ছিল, তাহলে মা কেন অনামিকার সাথে বিয়ের কথা বলতে গেল? সায়ানের কথা শেষ হওয়ার আগেই ইফাত বলল, তাহলে আন্টি, অতসীর কথা বলো তো। মেয়ের বোন অনেক ভালো, তুই মেয়ের বোনকে যদি বিয়ে করতে চাস তাহলে এনে দিব। অতসী ধীর গলায় বলে, আমি জানতাম না উনি আপনার মা। সেদিন নদীর পাড়ে বসেছিলাম, হঠাৎ দেখলাম আন্টিটা হাঁটতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে। তাই দ্রুত ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করতেই ইশারায় ইনহেলাল বের করে দিতে বলে। ওনার অবস্থা সত্যি খারাপ ছিল, উনি নিচ থেকে বের করতে পারছিলেন না। দ্রুত স্প্রে দেওয়ার পর বুঝলাম এটা হার্ট পেশেন্টদের দেওয়া হয়। কিছুক্ষণ পর উনি কিছুটা সুস্থ হলেন। পাশের বাড়িতে নিয়ে পানি খাইয়ে হাত মুখে পানি দিয়ে দিচ্ছিলাম। তখন উনি আমার পরিচয় জিজ্ঞেস করে। আমি জানতাম না এত কিছু। ততক্ষণে বাড়িতে এত কিছু হয়ে গেছে। এটাই ছিল আন্টির সাথে আমার প্রথম দেখা। দ্বিতীয়বার দেখা হয় সরাসরি আপনাদের বিয়েতে। দিহান এতক্ষণ চুপচাপ ছিল, এক সময় বলে উঠল, এত কথার মাঝেও কথা কিন্তু সে থেকে গেল। অনামিকার এত সমস্যা থাকলে কয়েকদিন পর কেন সে সায়ানের সাথে দেখা করলো, এবং 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 কেন সব দোষ সেরিয়ে দিল? এসবের উত্তর কিন্তু শুধু অনামিকা দিতে পারবে, তাছাড়া অন্য কেউ নয়। প্রয়োজন হলে অনামিকাকে আমার সুস্থ চাই ইফাত। এই দুয়ার অন্ত একমাত্র অনামিকার সুস্থতাই কাটবে। নামাজ শেষে মোনাজাতের সময় ডুকরে উঠে কেঁদে উঠলেন আমিনুর সাহেব। ইদানি মেয়েটার জন্য মনটা বেশ ছটফট করছে। বোনের একমাত্র শেষ অংশ এই মেয়েটা, কখনো কোনো কিছুতে কমতি রাখেনি। বাবা মা দুটোই হয়েছে, এতে মেয়েটা না হলে কোথায় যেত? সবাই এই মেয়েটাকে কেন এত কষ্ট দেয়? আল্লাহ, এই জীবনে যদি আমি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, কারো একটু কাজেও সাহায্য করে থাকি, একটু পুণ্যের বিনিময় হলেও তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও। মোনাজাতে কথাগুলো বলছিল, সাথে চোখের পানি ফেলছিল আমিনুর সাহেব। নামাজ শেষে সবাই গোল হয়ে বসে আছে। হুজুর সাহেব হাদিস বলছে, হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক বেশি কৌতূহলী। তিনি যে কোনো বিষয়ে তার মনের মতো জবাব হওয়ার আগ অব্দি আল্লাহর কাছে প্রশ্ন করতেই থাকতেন। তো একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে আমার রব, আপনি যখন বান্দার উপর খুশি হন তখন কি করেন? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি তখন তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করি। এরপর তিনি আবার প্রশ্ন করলেন, এর চেয়ে যখন বেশি খুশি হন তখন কি করেন? মহান পরওয়ারদিগার বললেন, তখন আমি তোমাদের ঘরে মেহমান দেই। তো মুসা আলাইহিস সালাম পুনরায় প্রশ্ন করলেন, তাহলে আপনি যখন সবচেয়ে বেশি খুশি হন বান্দার উপর তখন কি করেন?
মহান দয়াময় আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বললেন, হে মুসা, শুনে রাখো, আমি যখন বান্দার উপর সবচেয়ে বেশি খুশি থাকি তখন তোমাদের ঘরে কন্যা সন্তান দেই। কন্যা সন্তান। হ্যাঁ, আমির সাহেবের মন এখন অতসীর চিন্তা করছে। মেয়েটা সব সহ্য করে, অনেক অত্যাচার তো নিজেই করেছি, কিন্তু এভাবে রাগের বশে, জেদের বশে সায়ানের সাথে বিয়ে দিয়ে মেয়েটার জীবন অনিশ্চয়তার বেড়া জালে বন্দি। অনামিকা সুস্থ হলে অতসীর কি হবে? এক মেয়ের জন্য আমি কিভাবে পারলাম অন্যজনের ভবিষ্যৎ নষ্ট করতে? হয়তো এভাবেই শুরু হচ্ছে আমিনুর সাহেবের অনুতাপের অধ্যায়। দিহানের হাত থেকে সিগারেট নিয়ে মুখে দিল ইফাত। সায়ানের পাগলামো, জেদ বা যাই হোক না কেন, এগুলোর জন্য 5টা লাইফে আজ অশান্তি। একটা দীর্ঘশ্বাস ফেলে ইফাত বলতে লাগলো, সায়ান আমাদের ছোটবেলার বন্ধু। আমরা 3জন। আমাদের বন্ধুত্ব সবার হিংসের কারণ ছিল। একসাথে উচ্চ মাধ্যমিক পাস, তারপর আলাদা হয়ে গেলাম, কিন্তু দিন শেষে আমরা এক। জানিস তো, সায়ানের জেদ, ও কখনো জেদ করে না, কিন্তু যা চায় তা ওর চাই। কোনোভাবে নিজেকে সামলাতে পারে না। আর অতসী তো ভালোবাসা, অতসীকে ছাড়া হয়তো ওর সব শেষ করে দিত। জানি আমি অচিকে আগলে রাখবে, কিন্তু আমি কি করব? নির্লিপ্ত কণ্ঠে জবাব দিহানের। এখন সময় সায়ানের পাশে দাঁড়ানো। অনামিকা নামক যে রহস্য সমাধান আগে করতে হবে। হ্যাঁ, কিন্তু তারপর লেডির কি হবে? তুই রাইমাকে ছাড়িস না, মেয়েটা তোর দোষ নেই। দোষ তো আমার বা লেডির কেউ নেই। তোর লেডি নাক অন্য সহধর্মিনী। তুই অনেক ভাগ্যবান। অতসীর প্রথম প্রেম তুই। কতটা ভালোবাসিস এখন প্রমাণ করার সময়। ভালোবাসার মানুষকে নিজে করে পেতেই হবে এমন তো নয়, দূর থেকেও ভালোবাসা চায়। তুই না হয় তাই কর। অতসীকে শায়ানকে সাপোর্ট দিতে হবে। অতসী, তুই বন্ধুর মাঝে টেনে এনে সম্পর্কটা নষ্ট করিস না। আমাদের বন্ধুত্ব এতটা ঠুমকো নয় যে এভাবে ভাঙবে। তবে উৎসিকে শায়ান কষ্ট দিলে আমি ছেড়ে দিব না। শায়ান যে সাইকোল, আবার যে ছেলেটা মেয়েদের দিকে তাকায় না, সে ছেলে একটা মেয়ের জন্য কি চুলকালাম বাঁধিয়েছে। রহস্য তো রয়ে যাচ্ছে অনামিকা, যার জন্য 3টা জীবন অনিশ্চিত হয়ে দাঁড়াচ্ছে, সুস্থ হবে না? আশা করছি খুব দ্রুত। অতসী ঘুমিয়ে আছে। একটা চেনা স্পর্শ, স্পর্শ সুবাস ঘিরে রেখেছে। চোখ না খুলে বুঝতে পারলো মায়ের বুকে ঘুমিয়ে আছে। আচ্ছা, আল্লাহ এখানে এত শান্তি কেন দিয়েছে? এতটা শান্তি এই বুকে মাথা রেখে হাসতে হাসতে চোখের পানি ফেলা যায়, অভিমান করা যায়। রাত 2:13, অর্থাৎ 2 মিনিট কম 2:15 বাজে। সায়ান সবেমাত্র ফিরল। অতসীকে রেখে আবার বেরিয়েছিল। শত শত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, সাথে একটা ধোঁয়াশাময় ভবিষ্যৎ। অতীত না জানলে ভবিষ্যৎ খুবই অন্ধকার। রুমে এসে চেয়ারে বসে সবেমাত্র 2 চোখ বন্ধ করেছে সায়ান, আর 2 চোখে ঘুম নেই। মায়ের কথা বড্ড মনে পড়ছে তার। মা তবে কেন এসব বলেনি? অনামিকা অপমান করেছিল অতসী না। এসবের উত্তর শুধুই মা দিতে পারত। হঠাৎ কারো হাতের স্পর্শ অনুভব করে সায়ান। অতসী চুপচাপ এসে সায়ানের পাশে দাঁড়িয়েছে। সায়ান হাত ধরে বসাতে চাইলে অতসী হাত ছাড়িয়ে নেয়। সায়ান তখন 2 হাতে আঁকড়ে ধরে অতসীর কোমর। চুপচাপ অতসীকে বসিয়ে অতসীর মাথা বুকের বাঁ পাশে খুব শক্ত করে ধরে রেখেছে। আজ যেন সায়ানের হৃদস্পন্দন একটু বেশি। একসময় প্রশ্ন করে, অভিমান না। ভালোবাসি। কেন এমন করলেন? তোমাকে ছাড়া আমার থাকা সম্ভব হচ্ছিল না। অন্য কাউকে সহ্য করতে পারি না। এইভাবে আমাদের দু বোনের জীবন নিয়ে খেলার অধিকার আপনার ছিল না। আপনি তো অনামিকাকে ভালোবাসেন। সব জেদ ছিল। আপনার কি হবে কখনো চিন্তা করেছেন? আপু সুস্থ হলে আমি কোথায় যাব? সব কেড়ে নিয়েছেন। আমার বাবার ঘরে জায়গা দিবে না। এই সংসারে কোনো অংশীদার আমি নই। এসব তোমার অতসী, এভাবে কেন বলছো? আমার কি করা উচিত? নারীবাদীদের মতে আপনাকে সেই সব ব্যবহার ফিরিয়ে দেওয়া উচিত না? আপনি আমার সাথে করেছেন না বড় মার কথা মতো আপনার ভুল সূত্রে আগলে রাখা? জীবন কেন কোনো গল্পের পাতার মতো হয় না? এখানে কেন সবাই শাস্তি পায় না? কারণ জীবন গল্পের মতো চলে না। আশেপাশে তাকিয়ে দেখুন, আমার মতো অনেক অতসী আছে, শুধুমাত্র সমাজের মানুষের কথার ভয়ে শত অপরাধ মুখ বুজেও সহ্য করছে। অতসীরা কোনো সমাজের সায়ানদের শাস্তি দিতে পারে না। আমি না চাইলেও আপনি আমার স্বামী। আমার সব কিছু শুধুমাত্র আপনার জন্য, কিন্তু অতীত ভুলতে পারছি না আমি। কাল রাতেও আমি স্বার্থপর ছিলাম। আপুর কথা না ভেবে আপনাকে চেয়েছিলাম। রিহানকে ভালোবাসা অনেকটা হারাম ছিল, কিন্তু আপনার প্রতি আমার অনেক অনুভূতি বৈধ হওয়ার পরেও আমি মানতে পারছি না। আপুর
আমানত আপনি। হয়তো দিহানের কাছে ফিরে যেতাম, কিন্তু রাইমার জন্য পিছিয়ে এসেছিলাম। তা না চাইতো আপনার মায়ে জড়িয়ে যাচ্ছি, কিন্তু আপুর জন্য আমাকে আপনাকে ছাড়তেই হবে। আমি আমার সব দায়িত্ব পালন করে চলে যাব, কারণ আমি এই বন্ধন থেকে মুক্তি চাই মিস্টার মাহমুদ। আমি ডিভোর্স চাই। অতসীর থমথমে কান্নাজড়িত কণ্ঠে ডিভোর্স চাওয়া সায়ানকে একটু বেশি বিচলিত করলো না, একটু বেশিও বিচলিত করলো না। এমন চুপচাপ থাকতে দেখে অতসী মাথা তুলে সায়ানের দিকে তাকালো। চোখ বন্ধ করে আছে, চেহারায় ক্লান্তির ছাপ। একদিনে বয়স কি বেড়ে গেল? দাড়িগুলো হালকা বড় হয়েছে, চুলগুলো উস্কো খুস্কো। অতসীর শ্বাস সায়ানের মুখে পড়তেই সায়ান চোখ মেলে তাকালো। অতসী আবারও বলে উঠল, আমি ডিভোর্স চাই। অতসীর কথায় সায়ান কোনো কিছুই বলল না, স্থির দৃষ্টি তাকিয়ে আছে অতসীর চোখের দিকে। সায়ানের স্ত্রীর চাহনি অতসীকে এলোমেলো করে দিচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সায়ান বলল, একটা কবিতা শুনবে? আমি কিছু বলেছি? হ্যাঁ। কবে দিবেন? আপু সুস্থ হওয়ার পর নাকি আগে? অতসী কথা শেষ করতে পারে না, কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে। অতসীর কথায় কোনো কর্ণপাত করলো বলে মনে হলো না। সায়ান অতসীকে কোলে নিয়েই উঠে দাঁড়ায়, পা বাড়ায় বিছানার দিকে। অতসী শাড়ির আঁচলে বাধা পড়েছে যে সায়ান। পৃথিবীর কোনো প্রেমিক পুরুষ তার প্রিয়তমার এই বাঁধন থেকে মুক্ত হতে চায় না। একজন পুরুষ নয়, একজন নারী তাকে আগলে রাখুক, সামলে রাখুক, ভালোবাসার আবদার করুক, প্রয়োজনে শাসন। যদি কোনো প্রেমিক পুরুষ এমনটা না চায়, তাহলে বুঝে নিতে হবে সম্পর্কে প্রেম নামক কোনো কিছুই ছিল না। যা ছিল শুধুই আবেগ, মায়া কিংবা আকর্ষণ। সায়ানের স্পষ্টত চাহিদা জানান দিচ্ছে তার দু চোখ। অতসী সায়ানের দিকে অবরোধ দৃষ্টি তাকিয়ে বলতে লাগলো, খুব কাছে এসো না কোনোদিন। যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে। এ চোখ থেকে ওই চোখের কাছে থাকা, পা এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা, কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা, যে কাছাকাছির মাঝে বিন্দু খানিক দূরত্ব আছে। মেঘের মেয়ে, অত কাছে এসো না কোনোদিন। দিব্যি দিলাম মেঘের বাড়ির, আকাশ কিংবা আলোর শাড়ির। তার চেয়ে বরং দূরে থাকো, যেমন দূরে থাকে ছোঁয়া। ছোঁয়া থেকে স্পর্শ, রোদ্দুরের বুক থেকে উত্তাপ, শীতলতা থেকে উষ্ণতা। প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরত্বেই থেকে যেও। এক ইঞ্চিতেও কেউ বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ করতে পারেনি পৃথিবী। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। সায়ান এসে উঠে আসে। তুমি যেদিন নিজে থেকে এসে আমাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিবে, সেদিন পুরো পৃথিবীর প্রতিটা ইশারা তোমাকে জানান দিবে তুমি আমাকে ভালোবাসো। সেদিন আমি আমার অধিকার চাইব, কিন্তু তোমাকে মুক্তি দিতে পারবো না। তোমার ভাষায় ডিভোর্স, আমার ভাষায় মরণ। আমি স্বেচ্ছায় মৃত্যুকে কেন বেছে নিব? আমি এতটা বোকা না মিসেস মাহমুদ। তুমি আমার নও তো কারো নও, এটা মাথায় রেখো। খুব ছোট্ট একটা গভীর স্পর্শ চুমু দিল সায়ান অতসীর কপালে। গায়ের চাদর টেনে দিয়ে বলল, ঘুমাও, সারাদিন অনেক ধকল গিয়েছে। বেহালায় সুর তুলেছে রেদোয়ান, আজ হঠাৎ ইচ্ছে করছে। অফিসে নিজের ক্যাবিনে বসেই সুর তুলেছে রেদোয়ান। এভরি টাইম ইন মাই ড্রিমস গানের সুর তুলেছে। হ্যাঁ, ইদানিং সে বড্ড মিস করে। হাসি হাসি মুখ, গালের তিল, হাত নাড়িয়ে কথা বলা, মেয়েটা হাসতে যেন চোখ দুটো হাসে। ইদানিং নিঃসঙ্গ সময় বড্ড পোড়ায়। শত ব্যস্ততার মাঝেও রেদওয়ান ফোনের স্ক্রিনে হাসি মুখ দেখতে সময় হয়, কিন্তু আগে না ছিল চাহিদা, না ছিল ইচ্ছা। মেয়েটা চাতক পাখির মতো বসে থাকতো একটু কথা বলার জন্য, অথচ তখন সময় দেয়নি। কি করেছে সে? আজ যদি সব ঠিক থাকতো তাহলে ছোট্ট একটা পরী হয়তো আজ রেদওয়ানের সন্তান হিসেবে পৃথিবীতে থাকতো, কোনো নর্দমায় ভেসে থাকতো না। প্রেমটা হয়তো শুধু শারীরিক সম্পর্কে আবদ্ধ ছিল, তাই তো ভালোবাসার প্রমাণ করতে রেদওয়ান যেমন বুকে লোম ত্যাগ দিয়েছিল, তেমনি মেয়েটা সতীত্ব নিয়ে ভালোবাসার প্রমাণ নিয়েছিল। যখন জানতে পারলো মেয়েটার ভিতরে বেড়ে উঠছে তার নিজস্ব সত্তা, নিজ সত্তা, ঠিক তখন ঘিরে ধরলো ব্যস্ততা। শত শত কল মেসেজ দেখেও দেখার সময় হয়নি রেদওয়ানের। যেদিন সব শেষ হয়ে গেল সেদিন থেকে মেয়েটি আর যোগাযোগ করেনি। ভালোবাসার দাবি, অধিকারের দাবি নিয়ে আর আসেনি। রেদওয়ান ফিরেও গিয়েও লাভ হয়নি, কারণ সে এক কথাই বলেছিল, আমি আমার প্রথম সন্তানের খুনিকে কখনো মাফ করতে পারবো না, কখনো না। দিহান 6 মাসের জন্য ছুটিতে আছে। সেদিনের মেন্টাল টেস্টে রেজাল্ট নেগেটিভ এসছে, তাই 6 মাসের জন্য বিরতি দেওয়া হয়েছে। কিন্তু সায়ানের বেশ সাপোর্ট হয়েছে দিহান। যেখানে এদেশে এক মেয়ের জন্য 2 বন্ধুর প্রাণ যায়, সেখানে এক মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য দিহান সায়ানকে আগলে রাখছে। বছরখানেক পর আজ 3 বন্ধু আড্ডায় বসেছে। অনামিকাকে বাসায় নিয়ে এসছে। ইফাত আশা করছে খুব দ্রুত সুস্থ হবে। প্যারালাইজড হলেও অনামিকা সব শুনতে অনুভব করতে পারে। সময় বহমান, পার হয়ে গেল 2 মাস। আজকের দিনের জন্য অতসীর অক্লান্ত পরিশ্রম করেছে, রাত জেগেছে, সব দায়িত্ব পালন করেছে, সায়ানকে সামলেছে, সংসার সামলেছে।
সম্পর্কগুলো গুছিয়ে নিয়েছে। কেমন যেমন অতসী সারাদিন কেটে যাচ্ছে সব সামলাতে, আবার আজ শাড়ি পরেছে। সায়ান শাড়ি ছাড়া অতসী দেখতে নারাজ। ইদানিং অবশ্য অভ্যাস হয়েছে। অনামিকার প্রপার কেয়ার, তারপর আবার সবার জন্য রান্না করতে হচ্ছে। রাইমা অতসী আজকে পাক্কা গিন্নি লুকে আছে। সারাদিনে বেশ আড্ডা হলো। ধীরে ধীরে রাইমার সাথে দিহান স্বাভাবিক হয়ে উঠছে। এদিকে আফরিনের সাথেও সব ঠিক। আজ সায়ান অনামিকার বিয়ের 1 বছর পূর্ণ হলো। সায়ানের বন্ধু রাইমা, আফরিন, অনামিকার, অতসীর মা বাবা সবাই আজ এসছে। অতসী আজ সায়ানকে উপহার দেবে। সবাই এসছে। আফরিন আজ ওদের সাথে আড্ডায় মেতে উঠেছে। অতসীর প্রতি কোনো অভিমান নেই তার। সব জানার পর অতসীর কাছে আফরিন নিজে সরি বলেছে। বেলা গড়িয়ে প্রায় সন্ধে। সায়ান অপেক্ষা করছে অতসীর উপহারের জন্য। ধীর পায়ে অতসী অনামিকার রুম থেকে বেরিয়ে আসছে সায়ানের উপহার নিয়ে। অনামিকা সায়ানের উপহার অনামিকাকে নতুন বউয়ের সাজে সাজিয়েছে অতসী। সব থেকে অবাক করা বিষয়, অনামিকা নিজের দুপায়ে দাঁড়িয়ে বউ সেজে হাসি মুখে এগিয়ে যাচ্ছে সায়ানের দিকে। পুরো বাড়ি জুড়ে অতসীর অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রথম যেদিন এ বাসে এসেছিল তখন কি ভেবেছিল? সব পাল্টে যাবে কয়েক মুহূর্তে। এবারে আনাচে কানাচিতে অতসীর বড্ড মায়া পড়েছে। বাগানের প্রতিটি ফুলের টব নিজ হাতে গুছিয়েছে। সায়ান অনামিকার বিবাহিত জীবন যেন সৌরভময়ী হয়ে ওঠে। তিতির পাখিটা ছোট্ট দুটো বাচ্চা দিয়েছে। বারান্দায় তিতির পাখির জন্য বানানো ছোট্ট একটা ঘরে খুঁটি পাতিলে পানি রেখে এলো অতসী। বিছানায় তাকাতে মনে পড়লো জ্বরের সময় করা পাগলামোগুলো। সায়ানের জেদ, আবদার আজ থেকে খুব মনে পড়বে। কটু হলো সত্য, অতসী সায়ানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এটা ভুল। সায়ান অনামিকার আমানত, যা কিছুক্ষণ আগে অতসী সায়ানকে ফিরিয়ে দিয়েছে। 1 বছর আগে অতসীর জীবনে এই দিনে দিহান ছিল। সময়ের ব্যবধানে কেউ নেই। আজ নিঃস্ব হয়েও পরিপূর্ণ লাগছে নিজেকে, কারণ সায়ানের কাছে অনামিকা বাবার কাছে তার মেয়ের সুস্থ ফিরিয়ে দিতে পেরেছে। সায়ান যখন অনামিকাকে প্রথম দেখলো চুপচাপ দাঁড়িয়েছিল, মুখে কোনো কথা ছিল না। বাবা প্রথমে এসে অনামিকাকে জড়ি ধরে কি কান্নাটাই না করলো। অতসী যখন অনামিকার হাত সায়ানের হাতে দিল, সায়ান খুব শক্ত করে অনামিকার হাত ধরেছে। ছাড়লে এই বুঝি আবার হারিয়ে যাবে। খাবার টেবিলে সবাই আড্ডায় মেতে উঠেছে। সবাই জুটিতে আছে। সেখানে অতসী বড্ড বেমানান। আর তাছাড়া কিছুক্ষণ পর বাবা মা চলে যাবে। অতসী তো আর রেখে যাওয়া যায় না, তাই বাবা বলেছে তৈরি হতে। বাবা না বললেও অতসী তৈরি হয়েই নিত নিজে নিজেই। মায়ের কাছে বলে আগে অতসী সালোয়ার কামিজ আনিয়েছে। গায়ে শাড়িটা ছেড়ে সালোয়ার কামিজ পরে নিয়েছে। আজ অনেকদিন পরে চুলগুলো বিনুনি করেছে। বা হাতে ঘড়ি, নাকফুল খুলে ছোট্ট একটা নাকফুল পরে নিল। বিলাসিতা করার কোনো উপায় নেই, কারণ কিছুক্ষণ পর থেকে নিজের হাল নিজের ধরতে হবে। ঘরের সবকিছু একবার করে ছুঁয়ে দেখছিল অতসী। বাইরে থেকে হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। অপেক্ষা না করে অতসী নিচে চলে এলো। এমনিতেও অনেক সময় হলো। সব সার্ভেন্টসদের সাথে দেখা করে অতসী আড্ডার জায়গায় এসে দাঁড়ালো। বাবা মসজিদে নামাজে গিয়েছে, মা অন্য রুমে রেস্ট করছিল। অতসীকে দেখে রাইমার হাসি এসে মুখ মলিন হয়ে যায়, কিন্তু অতসীর মুখে হাসি লেগেই আছে। রাইমার মুখ অনুসরণ করে দিহান, ইফাত তাকাতেই ওরাও অতসীকে দেখলো। সায়ান তখনও ব্যস্ত অনামিকার সাথে কথা বলাতে। অতসীর উপস্থিতি বুঝে অনামিকা প্রথমে জিজ্ঞেস করলো, তুই কি আজকেই চলে যাবি? হ্যাঁ। থাক না 2 দিন প্লিজ। আপু 6 মাস হয়েছে এসেছি। তাছাড়া কি? আপু তুই এবার নিজের সংসারের দায়িত্ব নিজে নে। তুই কি সত্যিই চলে যাবি? অনামিকার প্রশ্নের উত্তর আমিনুল সাহেব দিলেন। হ্যাঁ রে মা, আবার কি আসবে ওকে নিতে? অতসীকে উদ্দেশ্য করে বলল, যা তোর মাকে তৈরি হতে বল। অতসী মাথা নেড়ে সম্মতি দিয়ে চলে গেল। রাইমা উঠে আসছিল। দিহান হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? অতসীর কাছে। কেন? কথা বলতে। পরেও তো বলা যায় নাকি? আড্ডা থেকে উঠলে সবাই কি মনে করবে? দিহানের কথার কোনো জবাব দিল না রাইমা। চুপচাপ আবার আড্ডায় মেতে উঠল। অতসী যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত, কিন্তু কোথাও একটা কষ্ট হচ্ছে। অতসী জানতো এমন হবে, তবু কেন এমন কষ্ট হচ্ছে? কেন? ইফাত, আরিফিন, রাইমা, দিহান সবাই চুপ। অতসী হেসে সবার থেকে বিদায় নিয়ে মায়ের হাত ধরে বেরিয়ে আসছিল। হঠাৎ সায়ানের ডাকে সবাই পিছনে তাকালো। অতসী রুমে যাও। সায়ানের কথার জবাব অনামিকে দিল। চলে যাওয়ার সময় এভাবে পিছন ডাকতে নেই, যেতে দাও। অনামিকা, তোমাকে আমার কিছু জানানোর আছে, কিন্তু তার আগে তুমি প্লিজ চুপ থাকবে। অতসী, আমি কিছু বলেছি, রুমে যাও। ওর দায়িত্ব এখানেই শেষ। ওকে আমার সাথে যেতে দাও, জেদ করো না। নির্লিপ্ত কণ্ঠে উত্তর আমিনুল সাহেবের। অতসী, আমি কি বলেছি কানে যাচ্ছে না? আমি চলে যাব মিস্টার মাহমুদ।
সায়ান এতক্ষণ চুপ থাকলেও রেগে এগিয়ে যাচ্ছিল অতসীর দিকে। এটা দেখে অতসী মায়ের হাত আরো শক্ত করে ধরে। সায়ান টান দিয়ে হাত ছাড়িয়ে কাঁধে উঠিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ঘটনার আকস্মিকতায় সবাই চুপ। রুমিনী এসে অতসীকে সায়ান বিছানায় ফেলে দেয়। এক হাতে ওর হাত বিছানায় আঁকড়ে ধরে অন্য হাতে অতসীর দুগাল চেপে ধরেছে। বলেছিলাম না যা ইচ্ছে করো, কিন্তু ছেড়ে যাওয়ার কথা চিন্তা করবে না। সাহস কি করে হয় তোমার? এত সাহস কে জুগিয়েছে? মরার শখ জেগেছে? তুমি কি চাইছো আমি তোমাকে মেরে নিজে মরে যাই? আর এসব কি বলেছো? বেনুনি কেন করেছো? কথাগুলো বলতে বলতে সায়ান অতসীকে টেনে তুলে উঠিয়ে বসায়। এলোপাতাড়ি টেনে অতসীর বেনুনি খুলে ফেললো। অতসী ব্যথায় সায়ানকে ধাক্কা দিতে চাইলে সায়ান আরো জোরে চুল টানতে থাকে। ওড়নায় হাত দিতেই অতসী বাধা দেয়। কে শোনে কার কথা? টান দিয়ে ওড়না সরাতেই সেফটি পিন লাগানো অংশ ছিঁড়ে আসে। অতসী তাকিয়ে দেখে সায়ানকে ধাক্কা মেরে সরিয়ে চিৎকার করে বলে ওঠে, আপনি সাইকো মিস্টার মাহমুদ, আপনি সত্যি একটা সাইকো। অতসীর এক কথায় সায়ান এগিয়ে গিয়ে অতসীর কামিজের পেছনের দিকটা টং দিয়ে ছিঁড়ে ফেলে। এটা কি পরেছিস তুই? শাড়ি কেন চেঞ্জ করেছিস? এত কোথায় পেলি? শাড়ি পরিস নাই কেন? না করেছিলাম না এসব পরতে? অতসীর দু হাত পেছনের দিকে নিয়ে এক হাত দিয়ে চেপে ধরেছে, অন্য হাতে অতসীর চুলের মুঠি ধরে বলল, আমার ভালোবাসার গভীরতা তুই ভাবতেও পারবি না। তোর জন্য আমাকে যদি কাউকে মারতে হয় আমি মারবো, নিজে মরতে হলেও আমি মরবো, কিন্তু তোকে আমি ছাড়বো না। আমি সবার মতো না, আমি সায়ান মাহমুদ। 8-10টা ছেলের মতো আমি ভালোবাসা ত্যাগ দিয়ে মহান আমি সাজবো না। আমি মহান বাহিরে সাজবো, ঘরে না। আমার ভালোবাসা আমি ছিনিয়েই নিব, এটা আমি খুব ভালোভাবে করতে জানি। শাড়ি কি তুই নিজে চেঞ্জ করবি নাকি আমি পরাবো? ওয়ারড্রোব থেকে শাড়ি ব্যতীত বাকি কাপড় দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। 5 মিনিট না হতেই ওয়াশরুমের দরজায় কড়া নাড়ছে সায়ান। অতসী চুপচাপ এসে সায়ানের সামনে দাঁড়ালো। সায়ান খুব যত্ন করে অতসীকে শাড়ি পরিয়ে দিল। অতসীর শরীর থেকে টাওয়াল ফেলে দিয়ে আঁচল উঠিয়ে দিয়ে খুব যত্ন করে চুলগুলো ঠিক করে দিল। অতসী নিজে হাতে খোপা করলো। সায়ান ড্রয়ার থেকে নাকফুল, চুড়ি, চেইন সব বের করে নিজে হাতে পরিয়ে দিল। অতসীকে নিজের সামনে দাঁড় করিয়ে খুব গভীরভাবে কপালে একটা আবেগী চুমু দিল সায়ান। আদো আদো কান্না মিশ্রিত কণ্ঠে সায়ান বলল, তোমার ভালোবাসা যদি আমাকে হিংস্র করে তুলে তবে আমি তোমার জন্য হিংস্র হব, স্বার্থপর হব, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। না হলে আমি মরে যাব, কিন্তু আমি বাঁচতে চাই শুধু তোমার সাথে। তোমাকে কেউ স্পর্শ করুক এটা আমি চিন্তাও করতে পারি না। তুমি যদি চলে যেতেই চাও তাহলে প্লিজ আমাকে একেবারে মেরে তারপর যাও, না হলে আমার থেকে নিজেকে আলাদা করো না। 7 মিনিটে 3টে সিগারেট শেষ করেছে দিহান। ভয়, টেনশন একটাই, সায়ান আবার বেশি রাগ করে অতসীর কোনো ক্ষতি না করলেই হলো। সব আগে থেকে প্ল্যান ছিল। অনামিকা যেহেতু সুস্থ হয়েছে সবাই ওর সাথে স্বাভাবিক আচরণ করবে, তাই তো অনামিকার সাথে এত ভালো ব্যবহার না হলে দিহান আগে এই মেয়েকে উপযুক্ত শাস্তি দিয়ে দিত। ইবাদের স্পর্শে পেছনে ফিরে দিহান, উপরে চল, সায়ানের সাথে কথা বলা দরকার। অনামিকা স্বাস্থ্যের জন্য, কিন্তু এটা। ইবাদের কথা শেষ হতে না হতেই দিহান বলল, সব সময় বন্দুক অতসীর কাঁধে রেখে কেন চালাতে হবে? তুই কি দেখিসনি লেডির কতটা কষ্ট হচ্ছিল? আমি জানি, কিন্তু আমরা নিরুপায়। অনামিকা সুস্থ থাকা প্রয়োজন, না হলে সত্য জানবো কি করে? সায়ান চুপচাপ অতসীর সামনে বসে আছে। রাগ অনেকটা কমে গেলেও অতসীর হাত খুব শক্ত করে ধরে রেখেছে। বা পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ফ্লোরে অনবরত আঘাত করছিল অতসী। সায়ানের দৃষ্টি সেদিকে। হঠাৎ অতসীর বৃদ্ধাঙ্গুলির নখ কটাস করে ভেঙে গেল। সায়ান আর মনেই হেসে অতসীর দিকে তাকিয়ে ধীর গলায় বলল, ক্ষতিকার হলো। রাগ ভালো না মিস্টার মাহমুদ, রাগ হলে পানি খেতে হয়। আপনি বসুন, আমি পানি নিয়ে আসছি। লাগবে না, আজ থেকে তুমি এই রুম থেকে বেরোবে না যতদিন না অবধি অনামিকাকে আমাদের সম্পর্কের কথা জানানো হচ্ছে। জানানো কি খুব প্রয়োজন? না মানে আমি চলে গেলেই তো আপনারা সুখে শান্তিতে বসবাস করিতে পারবেন। এটা ঠাকুমার ঝুলি না, যেখানে গল্পের শেষে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল বলে তুমি ইতি টানবে। কিন্তু এই ঘরে সব আছে, যা যা লাগবে তোমার সব এসে যাবে, কিন্তু রুম থেকে বেরোবে না। অতসীর করুণ দৃষ্টি সায়ানের দিকে। দৃষ্টি উপেক্ষা করেই সায়ান আবারও বলল, হুমায়ুন আহমেদ বলেছেন অধিক ভালোবাসলে হয় ছেলে মেয়ের হাতের পুতুল হয়ে যায়, না হয় মেয়ে ছেলের হাতের পুতুল। দুজনে একসাথে একে অপরের কাছে হাতের পুতুল হয় না। জানো অতসী, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার হাতের পুতুল আমি হতে পারবো না। তুমি যেদিন শুধু আমার হবে, শুধুই আমার, সেদিন আমি তোমার হাতের পুতুল হব, এর আগে না, কারণ আমি তোমাকে হারাতে পারবো না। সায়ান দীর্ঘশ্বাস ফেলে অতসীকে দাঁড় করিয়ে খুব শক্ত করে বাহু ধরে আবদ্ধ করে নিল। কপালে একটা গভীর উষ্ণ চুমু দিয়ে সাবধানে থেকে বলে বের হয়ে আসলো। বাইরে থেকে লক করতে অবশ্যই সায়ান ভুলে যায়নি। হ্যাঁ, গৃহবন্দী করে রাখবে অতসীকে, তবুও ছাড়বে না। অনামিকা অবশ্যই এসব স্বাভাবিকভাবে নিতে পারেনি, তাই ইফাত কৌশলে মেডিসিন দিয়ে
ঘুম পাড়িয়ে দিয়েছে। উঠলে কিছুটা বলে ঠিক ম্যানেজ করে নেবে। সায়ানকে নিচে নামতে দেখে এগিয়ে এলো রাইমা। কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি অতসীকে মেরেছেন? ও কি কান্না করছে? সায়ান বিকালে এসে জবাব দিল, না ম্যাম, ঠিক আছে, বসে বসে টুইলাইট মুভি দেখছে, রিল্যাক্স। ইফাতের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতে ইফাত বলল, অনামিকা ঘুমিয়েছে, বেশ ভালোই রিল্যাক্স করছে। বিশেষ করে অতসী ওভাবে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য অনামিকা অনেকটা উগ্র হয়ে উঠেছিল, তাই বাধ্য হয়েই। কথা শেষ করার আগেই সায়ান বলল, বুঝতে পারছি না কি করব, তবে অতসী কোথাও যাচ্ছে না, এটা ফাইনাল। ইফাত উত্তর দিল, যেতে দেওয়া উচিত ছিল, কারণ আমাদের প্ল্যানে। দিহান কথায় ফোরন কেটে বলল, লেডি চলে গেলে সমস্যার সমাধান হয়। তাছাড়া সায়ানের সাপোর্ট লেডি লেডি এখানে থাকবে, অধিকার কেন ছাড়বে? ইফাত আর কথা বাড়ালো না। তিন বন্ধু আগালো অনামিকের বাবার দিকে। আমিনুর সাহেবকে উদ্দেশ্য করে সায়ান বলল, আঙ্কেল, আপনারা চাইলে চলে যেতে পারেন, কিন্তু অতসী যাবে না। কেন? এখানে আর দরকার নেই, তাহলে কেন থাকবে? অধিকারে থাকবে। কিসের অধিকার? এটা অনামিকার সংসার, এখানে অতসীকে আমি রেখে যেতে পারবো না। অতসী আমার স্ত্রী, সে অধিকারে থাকবে। আমি না চাইলে অতসী এক পা এই বাসা কেন রুম থেকেও বের হতে পারবে না। তুমি কিন্তু ঠিক করছো না সায়ান। আঙ্কেল, কয়েকটা দিন অপেক্ষা করুন, আপনি নিজে বলবেন আমার আজকের সিদ্ধান্ত ঠিক। আমিনুর সাহেব বাধ্য হয়ে অতসীকে রেখে চলে আসলো। রাতে দিহান, রাইমা, ইফাত, আরফিন চলে গেল। অনামিকা তখনও ঘুমে। হঠাৎ অতসী রুমের দরজা লক করে খোলার শব্দে দরজার দিকে তাকালো। সায়ান এসছে, সাথে একটা বড় সুটকেস, খাবারের ট্রলি। এসব রেখেই বিনা বাক্য ব্যয়ে সায়ান ওয়াশরুমের দিকে চলে যায়। অতসীর মনোযোগ তখন ল্যাপটপের স্ক্রিনে। এই তো এডওয়ার্ডকে অনেক খোঁজার পর পেয়েছে বেলা। এতগুলো ভ্যাম্পায়ারের মধ্যে উফ, অস্থির মুহূর্তে আছে। ঠিক তখন সায়ান এসে টুক করেই ডিসকানেক্টেড করে দিয়েছে। অতসী রেগে তাকাতেই মুচকি এসে সায়ান বলল, তেরা ধ্যান কিধার হ্যায়? তেরা এডওয়ার্ড ইধার হ্যায়? মিস্টার মাহমুদ, আপনি একটা বান্দর। হ্যাঁ, তুমি সায়ান বান্দরের বউ। নাও হাঁ করো, খেয়ে নাও। কথা না বলে চুপচাপ অতসী খাচ্ছিল, কিন্তু নজর যাচ্ছিল সুটকেসের দিকে। হঠাৎ মনে পড়লো, মিস্টার মাহমুদ তো আমাকে মেরে এই সুটকেসে ভরে নদীতে ফেলে দিবে না তো? ক্রাইম, সাসপেন্স, এমন অনেক কিছুই দেখেছে। তাই বুঝি মিস্টার মাহমুদ এত আদর যত্ন করে খাওয়াচ্ছে। শুনেছি মানুষ নিজেদের মৃত্যুর কিছুক্ষণ আগে থেকেই বুঝতে পারে। তবে কি সময় শেষ? উনি তো আগেই বলেছিলেন বিয়েটা শুধুই প্রতিশোধের। তাহলে কি আমার মৃত্যু দিয়েই সব শেষ হয়ে যাবে? ভাবতেও বার দুই এক বিষম খেলো অতসী। অতসী থেকে পানি গ্লাস এগিয়ে দিল সায়ান। একশেষে পুরো পানি খেয়ে নিল। অতসী, কে জানে এটাই হয়তো শেষ খাওয়া। সায়ান মুস্কি এসে বলল, তোমার চিন্তা ভাবনা তারিফ করতে হয়। ভাবলে কিভাবে তোমাকে আমি মেরে ফেলবো? সায়ানের কথা শুনে অতসী থমকে যায়। মনের কথা মিস্টার মাহমুদ জানলো কিভাবে? এটা শুধু ভ্যাম্পায়ারদের দ্বারাই সম্ভব, কারণ তারাই পারে মাইন্ড পড়তে। আল্লাহ, তাহলে কি? ফাঁকা ঢোক গিলে কাঁপানো হাতে স্পর্শ করলো সায়ানের হাত। না, গরম লাগছে। ভ্যাম্পায়ার হলে অবশ্যই শরীর ঠান্ডা থাকতো। সায়ান খাওয়া শেষে হাত ধুয়ে এসে অতসীকে উদ্দেশ্য করে বলল, না আমি মরে গিয়েছি, না আমি তোমাকে মেরে সুটকেস বন্দি করে পানিতে ফেলবো। এসব আজগুবি চিন্তা ভাবনা বাদ দাও, যাও সুটকেস খুলে দেখো কি আছে। সায়ানের বলতে দেরি হলো, অতসীর খুলতে দেরি হলো না। সুটকেস খুলে অতসী বিশ্বের সপ্তম আসমানে পৌঁছেছে। পুরো সুটকেস ভর্তি বিভিন্ন লেখকের বই, শরৎচন্দ্র থেকে শুরু করে 50 শ্যাডম অফ গ্রে। অতসীর যেন বিশ্বাস হচ্ছে না। কিছু সময়ের মধ্যেই রুমের একপাশে ছোট্ট একটা লাইব্রেরি হয়ে গেল। ইজি চেয়ারের পাশে দেয়াল শুধুই বই। তার চেয়ে বরং দূরেই থাকো। যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ, রোদ্রের বুক থেকে উত্তাপ, শীতলতা থেকে উষ্ণতা, প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরত্বেই থেকে যেও। 1 ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এখনো অভিমান? হুম। ভালোবাসি, তাই তো কষ্ট হয়। তুমি কেন ছেড়ে চলে যেতে চাইলে, তাই তো বাধ্য হয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করতে হলো। এটাও হয়তো ভালোবাসা প্রকাশের একটা ধরন মাত্র। আমার মতে ছেলেদের ভালোবাসার অনেক পদ্ধতি ব্যবহার। তারা ব্যবসায় যেমন নিত্য নতুন পদ্ধতি ব্যবহার করে, হয়তো ভালোবাসার মানুষের ক্ষেত্রেও তাই। না হলে হিংস্রতায় কি ভালোবাসা প্রকাশ হয়? এটা ভুল।
ভালোবাসা মানুষকে হিংস্র কেন খুনি অবধি বানিয়ে দিতে পারে নির্ভর করে সামনের ব্যক্তিকে কতটা ভালোবাসো। আচ্ছা, কিছু কথা বলবো, হয়তো তুমি বুঝতে পারবে। রোম্যান্স আর ইন্টিমেন্সির মধ্যে পার্থক্য জানো? ইদানিং কালের কিছু লেখা পড়লে মনে হয় রোম্যান্স মানে কাপড় খোলা, নগ্ন দেহ ছাড়া রোম্যান্স হয় না।